দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। জোট কিংবা ফ্রন্ট নয়, এবার একলা চলনীতিতেই এগোতে চায় বিএনপি। স্বাধীনতা বিরোধী কোন শক্তির সঙ্গে থাকার পক্ষে নন দলের অধিকাংশ নেতা। বিশেষ করে দলটির মুক্তিযোদ্ধাদের পরামর্শ 20 দলীয় জোট শরিক জামায়াতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবার। জামাতের সঙ্গে এক মঞ্চে আন্দোলন কিংবা নির্বাচনে যেতে রাজি নন বিএনপির অনেক নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও তারা দাবি জানিয়েছেন জামাত নিয়ে দলের অবস্থান পরিষ্কার করবার। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। একদিকে 20 দলীয় জোট, অন্যদিকে 2018 সালের নির্বাচনের আগে গড়ে তোলা ঐক্যফ্রন্ট। দীর্ঘদিন ধরেই কোনো সাংগঠনিক তৎপরতা নেই এই দুই জোটের। তাই নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যখন এক দফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখন আলোচনায় এসেছে এবার কি তবে একলা চলনীতির পথে হাঁটছে দলটি। আন্দোলনের কৌশল ঠিক করতে সম্প্রতি শেষ হওয়া সিরিজ বৈঠকে হাই কমান্ডের কাছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের সঙ্গত্যাগের জোর দাবি জানিয়েছেন বিএনপির বিভিন্ন সারির নেতারা। তারা বলেছেন জামায়াত বিএনপির সহায়ক নয়, বরং বোঝা। দেশীয় বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ ওই দলটি বিএনপির এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। আন্তর্জাতিকভাবে ক্ষতি হয়েছে, দ্যাট ইজ ট্রু। কিছু আন্তর্জাতিক লেভেলে এবং শেখ হাসিনা ভেরি স্মার্ট এবং সে বুঝাতে সক্ষম হয়েছে যে অ্যান্টি লিবারেশন ফোর্সরা বিএনপির সাথে আছে, যদিও বিএনপির মেজরিটি জামাত আমাদের সঙ্গে থাকবে আমরা চাই না। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরেও দলটির সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলেছে বিএনপি। তবে 20 দলীয় জোটের কার্যক্রমে দিন দিন নীরব দর্শক হতে থাকা জামায়াত ইসলামের দায়ভার বহন করতে রাজি নন বিএনপির মুক্তিযোদ্ধারা। জামাতের সাথে এক মঞ্চে থেকে আন্দোলন করার ব্যাপারে আমিও কমফোর্টেবল না। সুতরাং বিশেষ করে তরুণ সমাজের কাছ থেকে একটা দাবি আসছে এবং বিশেষ করে বিদেশি কিছু শক্তি তারাও বোঝাবার চেষ্টা করছে যে জামাতকে ছাড়াই যাতে আন্দোলনে যায়। এ ব্যাপারে শীঘ্রই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত দেবেন। দলটির নেতারা বলছেন তাদের সঙ্গে জামায়াত থাকায় তাদের গায়ে লেগেছে যুদ্ধাপরাধীর তকমা। তাই সামনের দিনগুলোতে জামায়াত ছাড়াই এগিয়ে যাওয়ার পরামর্শ তাদের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সঙ্গে 2 পর্বে সিরিজ বৈঠক করেছে বিএনপি। এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল দলটির হাইকমান্ড। 2 দিনের এই বৈঠকের প্রথমটি শেষ হয়েছে শুক্রবার। আজ বিকেলে আবার বসবে এই সভা। প্রথম দিন শুক্রবার আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ 20 পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। টানা 2 দিন অন্তত 32টি পেশাজীবী সংগঠনের নেতা প্রতিনিধিরা এই মত বিনিময়ে অংশ নেবেন। দলের বিভিন্ন নেতা অনানুষ্ঠানিকভাবে জানান নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়। আজকের বৈঠক শেষে দলের মহাসচিব বিস্তারিত জানাবেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিদ্রোহীকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। যারা বিদ্রোহী প্রার্থী হবেন ভবিষ্যতে কোনো পদ পদবিও পাবেন না তারা। দলের শৃঙ্খলার বিষয়ে দলীয় প্রধান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে আওয়ামী লীগের টানা 3 দিনের মনোনয়ন বোর্ডের সভা। 848টি ইউনিয়নে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 4458 জন, যেখানে এক পদের বিপরীতে দলীয় মনোনয়ন কিনেছেন অন্তত 5 জন। কেন্দ্রীয় নেতারা বলছেন স্থানীয় পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সাথে কোনো বিদ্রোহীদের জন্য থাকছে না দলীয় মনোনয়নের সুযোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সবসময় নারী নেতৃত্বের বিকাশ ঘটানোর ব্যাপারে অনেক আন্তরিক। যে কোনো নির্বাচনে যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয় তাহলে তার যেমন ভবিষ্যতে আর কোনো মনোনয়ন পাবে না, এক দলের গুরুত্বপূর্ণ পদ পদবি সে আর পাবে না। আর এই বিদ্রোহী প্রার্থীকে যারা সহায়তা করছে এরকম যদি সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি করে থাকে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসলে তাদেরকে শোকজ করে তাদের সেই অপরাধ অনুযায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি দ্বাদশ জাতীয় নির্বাচন এবং আগামী বছর সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আমরা সারা বছর এবং সব সময়
যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত, সেটা স্থানীয় সরকার হোক বা জাতীয় নির্বাচন হোক। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, 8টা টিম গঠিত হয়েছে, টিমগুলি আবার সাব টিম গঠন করেছে এবং আমরা কাজ শুরু করেছি। এবং তারই অংশ হিসাবে সেদিন রাজবাড়িতে আমি বর্ধিত সভা করে এসেছি, অন্যান্য এলাকাতে একইভাবে সভা হচ্ছে এবং আমরা আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আমরা, যদি কোভিড পরিস্থিতি ভালো থাকে এখন যেমন আছে, তাহলে আমরা সম্মেলনগুলি কাজ করব। জাতীয় নির্বাচনের পূর্বে দলকে শৃঙ্খলাবদ্ধ করে সব পর্যায়ের কমিটি শেষ করতে চায় আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিএনপি তাদের কর্মকাণ্ডের দ্বারা বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে, আর আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এক ভিডিও বার্তায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগের ব্যাপারেও আলোচনা হয়েছে। আজকে কিছু কিছু জায়গা যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যারা আজকে অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছে। 2 সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ এখন পেঁয়াজের দাম। এতে প্রতিদিন প্রায় 25 কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে ক্রেতার পকেট থেকে, যেই টাকা যাচ্ছে পেঁয়াজের মজুতদারদের পকেটে। আর শুধু তাই নয়, আদা, রসুন, তেল, চিনি, সবজি কিংবা মুরগি সবকিছুতেই পকেট কাটা যাচ্ছে সাধারণ ভোক্তাদের। আর নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দামে শুধু হতাশ নন, ক্ষুব্ধ এখন ক্রেতারা। চট্টগ্রাম ও কুষ্টিয়ার প্রতিনিধিকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন সুলতান আহমেদ। রাজধানীতে খুব একটা চোখে পড়ে না খোলা সয়াবিন বিক্রি, তবে পণ্যটির দাম যখন 155 টাকা কেজি, তখন নিম্ন আয়ের মানুষদের কেজি নয়, পণ্যটি কিনতে হচ্ছে গ্রাম হিসেবে। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, কিনা খাইতে পারি না। সরকার যদি নিয়ন্ত্রণ না করে এই বাজার জীবন ঠিক হবে না। চিনির সর্বোচ্চ দাম 74 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, তবে কে শুনে কার কথা। সাদা চিনি এখনো বিক্রি হচ্ছে 80 টাকার উপরে, আর ব্রাউন চিনি 90 টাকা কেজি। সরকারি সংস্থাগুলোর চোখের সামনেই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ। ঢাকার খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ 80 টাকা কেজি, 2 সপ্তাহ আগেও যা ছিল 40 থেকে 45 টাকা। বছরে 30 লাখ মেট্রিক টন পেঁয়াজ বিক্রির হিসেবে প্রতিদিন প্রায় 82 লাখ কেজি বিক্রি হয় সারা দেশে। 30 টাকা দাম বাড়ায় ক্রেতার পকেট থেকে বাড়তি খরচ হচ্ছে প্রায় 25 কোটি টাকা। শুধু তাই নয়, আমদানি করা আদা কেজিতে 60 টাকা, আর রসুনের দামও বেড়েছে কেজিতে 20 টাকা। আমরা কি করবো, ইন্ডিয়ার পেঁয়াজ নেই দাঁড়াই দিচ্ছে না। গরিব যারা আছে তাদের জন্য এই বাজারে হিসাব করতে গেলে কিছুই কেনা যাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে এটাকে বাড়ানো হয়। তবে ঢাকার তুলনায় কিছুটা কম চট্টগ্রামের খাতুনগঞ্জে। আমদানি করা পেঁয়াজ পাইকারি 45 টাকা, আর খুচরা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। পেঁয়াজ গত সপ্তাহে কিনছি 30, 40, 42 টাকা, এখন 60 টাকা করে কিনতেছি। ঢাকার বাজারে প্রায় সব সবজির দামই এখন 70 থেকে 80 টাকা কেজি। কাঁচামরিচের দাম ঠেকেছে 200 টাকায়। ঢাকার পাশাপাশি কুষ্টিয়ার বাজারগুলোতেও বেড়েছে সবজির দাম। সবকিছু সবজি বর্তমান দাম বেশি ভাই, কি আর বলবো। কেন বাড়াচ্ছে, কেন বেশি হইতেছে, কি কারণটা কি? অস্বস্তি ছড়াচ্ছে মুরগির দামেও। সোনালী মুরগি এ সপ্তাহেও কেজিতে বেড়েছে 30 টাকা। দাম বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে। 30 টাকা বাড়ছে, আমাদের বর্তমানে কিনা পড়তেছে 300 টাকা, আমরা 310 টাকা বিক্রি করতেছি, আর ব্রয়লারের প্রায় 40 টাকা হয়েছে। তবে ঢাকা সহ প্রায় সব জেলায় কিছুটা কমেছে অতি প্রয়োজনীয় চালের দাম। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ভারতের বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে, যার প্রভাব বাংলাদেশের বাজারে পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুর্শি। রংপুর নগরীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান। পেঁয়াজ, তেল আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, যার জন্য এখানেও বেড়েছে। লবণ, চিনি থেকে শুরু করে সব দাম বেড়েছে। লবণ, চিনি থেকে দাম বেড়েছে। চিনিও আমাদের 75-80% চিনি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তেল 90% ইম্পোর্ট করতে হয়। যেখানে ইম্পোর্ট সেখানেই দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আমাদের দেশেও বেড়েছে। একসময় 200 টাকা হয়েছিল, আবার বাইরে কমে গেছে, আমাদের এখানে কমে গেছে। দর্শক, সারা দেশে পেঁয়াজের দাম 80 টাকা ছাড়িয়ে গেল, কুষ্টিয়ার দাম খানিকটা কম। জেলার বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন 60 টাকা দরে। জেলার নিজস্ব উৎপাদন যথেষ্ট থাকাকেই এর পেছনের কারণ বলছেন বিক্রেতারা।
এই ব্যাপারে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, জানতে চাই আপনার কাছে কুষ্টিয়া অঞ্চলে পেঁয়াজের বাজারের অবস্থা, যেটি বলছিলাম 60 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে, সার্বিক পরিস্থিতি কেমন? তন্ময়, আপনি ঠিকই বলেছেন, আজকেও কুষ্টিয়ার বাজারে খুচরা পেঁয়াজ 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে কিছুটা দাম বেড়েছে, যেটি খুচরা বাজারে এখনো প্রভাব পড়েনি। পাইকারি বাজারে আজ 56-57 টাকা কেজি বিক্রি হচ্ছে। কুষ্টিয়ায় যে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, শুধু কুষ্টিয়া না, এর আশপাশের জেলা রাজবাড়ী বা অন্যান্য আশপাশের জেলাগুলোতে বিপুল পেঁয়াজ উৎপাদন হয় এবং সেই উৎপাদনকারী জেলা হিসাবে পেঁয়াজ উদ্বৃত্ত থাকে এবং এখান থেকে প্রতিদিন কুষ্টিয়ার যে কাঞ্চনপুর বাজার, বাঁশগ্রাম বাজার, কুমারখালী বাজার, এরকম অসংখ্য বাজার যেগুলো পেঁয়াজের জন্য বিখ্যাত, এই বাজারগুলো থেকে ট্রাক ট্রাক পেঁয়াজ দেশের বিভিন্ন এলাকায় যায় এবং এখানকার পেঁয়াজে কিন্তু সারা দেশে দেশি পেঁয়াজের সরবরাহ মোটামুটি একটা অংশ দিয়ে থাকে। তার কারণে কুষ্টিয়া অঞ্চলের মানুষ আমদানি করা পেঁয়াজ তেমন একটা খান না এবং কোনো জায়গায় পাইকারি বা খুচরা পর্যায়ে এটা বিক্রি হতে আমি এখন পর্যন্ত দেখিনি। এই যে দেশি পেঁয়াজ দাম আবার পাইকারি বাজারে 1 টাকা কেজিতে বেড়েছে, এ ব্যাপারে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে এই যে 1 টাকা আবার বেড়েছে, এটা কি আরো বেড়ে যাওয়ার ইঙ্গিত আছে? হ্যাঁ, এটা বাড়ো যাওয়ার কারণে যে আপনারা পুঁজির জন্য, এটা পুঁজির জন্য হচ্ছে আর কি, মানে আজ কয়দিন তো বর্ডার বন্ধ, এই জন্য 1 টাকা বাড়েছে আর কি, পরে দাম হয়তো কমতে পারে। তন্ময়, শুনছিলেন যে আসলে পরে আবার পূজার পরে যখন আমদানি রপ্তানি স্বাভাবিক হবে তার প্রভাবে কিন্তু এখানেও দাম কমে আসবে বলে বলেছেন। আর আমি কথা বলেছি কুষ্টিয়ার বাজার কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে, তিনি বলেছেন যে উৎপাদন যেমন বেশি আছেন তার পাশাপাশি তারা কিন্তু মনিটরিং করে, যদিও ক্রেতা বিক্রেতারা তারা এই মনিটরিংয়ে সন্তুষ্ট না, তারা চান যে আরও কঠোর মনিটরিং করা হোক। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার পেঁয়াজের বাজারের খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়। জাহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চিঠির জায়গা দখল করেছে SMS, ভিডিও কল, তাই কাজ কমেছে ডাকঘরের। আধুনিকতার ছোঁয়ায় চিঠি হারাতে বসলেও তার আবেদন আজও কমেনি অনেকের কাছেই। কলমে লেখা চিঠির আবেগ যন্ত্রে টাইপ করা খুদে বার্তায় ধরা দেয় না বলেও আজ মনে করেন অনেকে। বিশ্ব ডাক দিবসে ইশাত সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। এই পথেই একসময় বাড়ি বাড়ি ঘুরে চিঠি বিলাতেন ডাকঘর করারা। এখন তাদের দেখা মেলা ভার। প্রযুক্তির কারণে শহুরে হাওয়া লেগেছে গ্রামেও, প্রয়োজন ফুরিয়েছে হাতে লেখা চিঠির। তবুও শতবর্ষী রানুবালা সাহা এখনো ভাবেন 100 বছরে কয়শো চিঠি লিখেছিলেন সেই আবেগের কথা। আমরাও দিতাম, তারা ফিরা চিঠিটা দিত, সামনে ডাকঘর পেয়ার দেওয়া যাইত, তখন আনন্দই লাগতো। ধামরাইয়ের নান্না ইউনিয়নের পোস্ট অফিস ঘেঁষা অনেকগুলো বাড়ি। এই বাড়িগুলোরও কেউ চিঠি পোস্ট করেন না। মোবাইল ফোন আর ইন্টারনেটের কারণে পোস্ট অফিসগুলোরও কাজ কমেছে। তাই পোস্টমাস্টার আর ডাকপিয়নরা এখন হাতে গোনা চিঠি নিয়ে কাজ করেন। আমি 27 বছর ধরে চাকরি করি। আগে বহুত চিঠি আসতো, বিদেশি চিঠি, এখন একটু কম আসে। দেখা গেছে 15 থেকে 20টা চিঠি আসে, আর যায় হয়তো কম 2টা 4টা। চিঠি লেগে কি করো, আর চিঠি ছাড়ো 2 দিন পরে খবর পাইব, আর মোবাইলে করলে পরে নগদ ফগত। কখনো লেখার প্রয়োজন হয় না, ছোট থেকে দেখতেছি মোবাইলের যুগ চলে আসছে। আমরা তো তখন চিঠি পাইলেই খুব খুশি হইতাম। আগারগাঁওয়ে ডাক ভবনটা করা হয়েছে ডাক বাক্সের আদলে, অথচ এ যুগের অনেক ছেলে মেয়ে ডাক বাক্সই চেনে না। ডাক বাক্স আর চিঠি এখন শোভা পায় প্রদর্শনীতে। প্রিয় আমার, আজ ফাঁকি দিতে চাচ্ছি না, কাগজের সংকট দেখা দিয়েছে। তবে যারা চিঠির যুগের মানুষ, তাদের কাছে চিঠি মানেই আনন্দ। সতী আরেং আর বিলাস ঠাকুর তাদের দলে। চিঠি দিতে দিতেই তাদের শুভ পরিণয়। ট্রাঙ্ক ভর্তি চিঠিগুলোই একসময় মজবুত করেছিল তাদের সম্পর্ক। চিঠিতে যেহেতু আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতাম, নিজেদের কথাগুলো বলতাম, তো দেখা যাচ্ছে কি ওখান থেকে আমার যে তাকে চিনতে অনেক সহজ হয়েছে। এখন তো চাইলে আমি টেক্সট করতে পারছি, খবর পাচ্ছি, ফোন দিচ্ছি, সো চিঠি রাখার আর প্রয়োজনীয়তা নাই। এই জন্য মানুষ চিঠি লিখছে না, কিন্তু চিঠির আলাদা একটা ফ্রিগ্রেন্স আছে।
কালের হাওয়া আর যান্ত্রিক জীবন এখন শুকিয়েছে লেখালেখির পাঠ। প্রতিটা চিঠি এক একটা মূল্যবান স্মৃতি। এই স্মৃতিতে রোমন্থন করলে অনেক সময় নিজেদের যে দূরত্ব ঘুচে যায়। তাই এই প্রযুক্তি আমাদেরকে কতটা দিল আর আমরা কি হারালাম সেটি বোধহয় হিসেব করবার সময় চলে এসেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামসাদি কাজীর দিঘিরপার আলিম মাদ্রাসার 6 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে কাজীর দিঘিরপার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল। তিনি জানান 6-7টা চুল কেটে দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার 10ম শ্রেণীর ক্লাস চলার সময় শ্রেণীকক্ষে ঢুকে ওই শিক্ষার্থীদের চুল কেটে দেন শিক্ষক মঞ্জুরুল কবির। শুক্রবার চুল কাটার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাটিয়াপাড়া বাজারে নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এর মধ্যে বাঁধের 500 মিটার এলাকায় এবং অন্তত 25টি দোকান নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে কাজ করছে স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড। মুন্সি মোহাম্মদ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বহু বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাটিয়াপাড়া এলাকায় গড়ে উঠেছিল বাজার। নদী বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বাজারটি। এই বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে ভেসে গেছে 25টি দোকান, বিলীন হয়েছে প্রায় 500 মিটার এলাকা। ভাঙন আতঙ্কে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। নদী গর্ভে নিজেদের আয় রোজগারের পথটুকুও বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব এই ব্যবসায়ীরা। প্রায় 2 কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি তাদের। মসজিদের মাইকে শোনা যাচ্ছে যে বাজার চলে গেল, তাড়াহুড়া করে এসে দেখি যে আমরা আমাদের ঘর দোকানপাট সব কিছু বিলীন হয়ে গেছে। আমি দোকানে ঢুকতে আমার দোকান ভাঙে অর্ধেক চলে গেছে। অবলম্বন ছিল, এখন আমি নিঃস্ব, এখন আমি কি করব? জানমাল রক্ষায় একসাথে কাজ করছে স্থানীয় ও পুলিশ প্রশাসন। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমার স্থানীয় প্রশাসন সহ এবং আমার স্থানীয় মাননীয় এমপি সাহেবের সাথে কথা পরামর্শ ক্রমে তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি পুঙ্খানুপুঙ্খ সেটা পালন করবো ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ শুরু করেছে, আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো নিরাপত্তা বিধান করে যাব। যদিও ভাঙন রোধে কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। প্রাথমিকভাবে আমরা প্রতিরক্ষা কাজ করতে পারবো, শেষ করতে পারবো। তো যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেটার জন্য সরকার যেভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবে সেটা আমাদের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করব। ভাঙন রক্ষায় দ্রুত এর স্থায়ী সমাধান চায় এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা আপডেট। সাত মাস পর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা নামলো 10-এর নিচে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন আর শনাক্ত হয়েছেন 645 জন। এর আগে গেল 11 মার্চ 6 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন করোনায় মৃত্যুর ও শনাক্তের সংখ্যা এখনো শূন্যে না নামায় বিষয়টি এখনো স্বস্তিদায়ক নয়, বরং কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আরিফিন শাকির জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের 11 মার্চ দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল 6। এমন স্বস্তির খবর স্বাস্থ্য অধিদপ্তর জানানোর পরেই স্বাভাবিক হয়ে ওঠে জনজীবন। কিন্তু এর পরদিনই মৃত্যুর সংখ্যা হয় 13। ঠিক এর 20 দিন পর এপ্রিল মাসের শুরুতে দেশে করোনায় মারা যায় 50 জন। অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় 5 এপ্রিল থেকে 1 সপ্তাহ লকডাউন ঘোষণা করে সরকার, যা অব্যাহত থাকে আগস্ট মাস অবধি। দীর্ঘ 5 মাস দেশে হাসপাতালে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সহ্য না পেয়ে অনেকের রাস্তায় মৃত্যু হয়। স্বজনহারা মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে দেশের আকাশ। গ্রাফের শীর্ষে উঠে একদিনের মৃত্যু 264 জন। ভয়াবহ সেই সময় কাটিয়ে প্রায় 2 মাস ধরে আবারও দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমতির দিকে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তি দিয়ে জানায় গেল 24 ঘন্টায় করোনা মারা গেছে 7 জন, শনাক্তের সংখ্যা কমে 645-এ। বিশেষজ্ঞরা বলছেন এখনো পুরোপুরি স্বস্তি অনুভব করার সময় আসেনি। পুরোপুরি নির্ভয় থাকার কোনো কারণ নাই, কারণ এই সংখ্যাটা যে কোনো সময় আবার বাউন্স ব্যাক করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্ন সময়ে দেখা গেছে যে এটা একদম সংখ্যাটা নিচে নেমে এসে আবার হঠাৎ করে
এটা জাম্প করে। এখনো পৃথিবীর থেকে করোনা নির্মূল হয়নি, আমাদের দেশ থেকেও নির্মূল হয়নি এবং প্রতিবেশী দেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার সংক্রমণ বেড়ে একটি তৃতীয় ঢেউ তৈরি হওয়ার মতো আশঙ্কা রয়েছে। সে সময় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুই বিশ্লেষক বলছেন, স্বাভাবিক হয়ে ওঠা জনজীবনে মানুষ মাস্ক পরা বন্ধ করলে আবারও ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশ। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দর্শক, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। শুভ সকাল, জানতে চাই আপনার কাছে আজকে চ বিভাগের পরীক্ষা, কখন পরীক্ষা শুরু হবে? ধন্যবাদ, শুভ সকাল আপনাকেও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। 938 জন পরীক্ষার্থী এতে অংশ নেবেন। 11টায় পরীক্ষা শুরু হবে। এটি আসলে খুব কম সময় পরীক্ষা, আধা ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে। সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তিচ্ছু আছেন চট্টগ্রাম বিভাগের, তাদের আগমন উপলক্ষে এবং পরীক্ষায় অংশগ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারপর এখানে আমরা যেটি দেখেছি যে একটি শাটল ট্রেন চালু করা হয়েছে সকাল বিকাল যাতায়াত করার জন্য, এবং হলগুলোতে 3টি ছাত্রী হল খুলে দেওয়া হয়েছে ছাত্রীদের অবস্থানের জন্য। আর পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে এই মাসের 27 তারিখে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও ভর্তি পরীক্ষা শুরু হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়াটা তাদের জন্য এই করোনা পরিস্থিতিতে একটি প্রস্তুতি হয়ে গেছে তাদের, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে। শিক্ষার্থীদেরকে দেখছি যারা ভর্তি ইচ্ছু তারা আসছেন, পরীক্ষা দিচ্ছেন, অভিভাবকদের সাথে আসছেন। গত 2টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আজকেও একইভাবে শিক্ষার্থীরা এখন আসছেন। পরীক্ষা 11টায় শুরু হবে। এখনও হচ্ছে যানবাহন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। 10টার পর থেকে যানবাহনগুলো আর ঢুকতে দেওয়া হবে না, আমরা যতটুকু জেনেছি, এবং ফটকগুলো বন্ধ করে দেবে, শুধু শিক্ষার্থী এবং অভিভাবকরা তখন ঢুকতে পারবেন। তো পরীক্ষা শুরু হবে 11টায়, 11:30 পরীক্ষা শেষ হবে। আজকের পরীক্ষা খুবই সংক্ষিপ্ত, অর্থাৎ চ ইউনিটে সাধারণ জ্ঞান বিষয়ে শুধু পরীক্ষা, এবং পরীক্ষার্থীর সংখ্যাও কম, মাত্র 938 জন। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তী সংবাদে হয়তো বিস্তারিত জানাতে পারবো। ফিরছি স্টুডিওতে তন্ময় আপনার কাছে। শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখনকার নিউজ 24 বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।